গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। দিনটা ছিল 18ই ডিসেম্বর। লাস্ট ব্লগ একটা দিয়েছিলাম, আমরা দেওঘর যাচ্ছি 17 ডিসেম্বরের ঠিক পরের দিনই ছিল আজকের ভিডিওটা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এখন বেজে গেছে প্রায় ভোর 5টা। আমরা চলে এসেছি প্রার্থনা করার জন্য মেইন মন্দিরে, নাট মন্দিরে। আর এখানে পরম পূজনীয় শ্রী শ্রী আচার্যদেব বাবাই দাদার সাথে বসে আমরা প্রার্থনা করব। প্রার্থনার পর এখন আমরা বেরিয়ে গেছি বাবা ধামের উদ্দেশ্যে, বাবা বৈদ্যনাথ ধাম। আমরা যখনই আসি দেওঘর, আমরা বৈদ্যনাথ ধামে গিয়ে পুজো দিয়ে আসি। আর বারটা ওই দিন ছিল সোমবার বলে কথা, বাবার দিন। তাই ওই দিন যাবো না তা তো হয়ই না। তাই আমরা তিনজন, মানে আমি, গুনগুন আর আমার হাজব্যান্ড, আমরা তিনজন বেরিয়ে পড়লাম বাবা ধামের উদ্দেশ্যে। মা আর ভাই যায়নি, কারণ ওদের এখন কাল ওষুধ চলছে, বাবা মারা গেল সদ্য। তাই এখন আমরা যাচ্ছি। মন্দিরের ভেতর কোনো ভিডিও করতে দেয় না, তবু যতটুকু পারবো ভিডিও করার চেষ্টা করব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমরা যেহেতু বাবার মন্দিরে যাব, তাই আমরা সবাই ওই দিন সাদা পরে এসেছিলাম। আর দোকানের যে মালিক ছিলেন, যার থেকে আমরা পেড়া নিয়েছিলাম, উনি বলছিলেন যে আপনারা সাদা ড্রেস কেন পরে আসলেন। তখন তো এতটা বুঝতে পারিনি কেন সাদা ড্রেস পরে আসলাম বলে উনি বললেন, কিন্তু পুজো দিয়ে বেরোবার পর বুঝতে পারলাম যে কেন উনি বলেছিলেন। কারণ পরে তো গিয়েছিলাম আমরা সাদা ড্রেস, আর যখন ফেরত আসলাম সব সাদা ড্রেস লাল হয়ে গিয়েছিল সিঁদুরের জন্য। আর এতটা ভিড় ছিল, এত ধাক্কাধাক্কি ছিল যে একবার তো আমি আর গুনগুন বেরিয়ে গেছিলাম মন্দির থেকে, যে পুজো দেব না, কারণ পুজো দেওয়া সম্ভবই ছিল না, এতটা ভিড় ছিল। তাই যখন আমরা পুজো দিয়ে বেরোলাম তখন পুরোই লাল হয়ে গিয়েছিলাম। এখন পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর আমরা এখন বাইরে বেরিয়ে এসে অপেক্ষা করছি। উনি হচ্ছেন পণ্ডিত মশাই, যিনি আমাদেরকে এত দুর্লভ দর্শন করালেন। আর দেখো কি পরিমাণ ভিড়, প্রাণটা নিয়ে বেঁচে ফিরেছি, সেটাই যথেষ্ট ছিল ওই দিন। এখন আমরা আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব, তারপর এখানে গিয়ে ভোগ গ্রহণ করব। এখন আশ্রমে চলে এসেছি, আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ডাইনিং হল বলতে গেলে সৎসঙ্গ মন্দিরের। এখানে সবাই ভোগ গ্রহণ করে। যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন লাখে লাখে লোক এখানে আসে, আর সবাই ওই বিল্ডিংটাতেই বসে ভোগ গ্রহণ করে। আমরা এখন ওইখানে বসে ভোগ গ্রহণ করব, কিন্তু এর আগে আমরা একটু মন্দিরের ভেতর যাচ্ছি, যেখানে বাবাই দাদা বসে গল্প টল্প করে, সবার কথা, দুঃখের কথা সব শোনে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ওই জায়গাটা, ঠাকুরবাড়ির ভেতরটা কীরকম দেখতে।
এখন আমরা এসে গেছি খাওয়ার জন্য ওই বিল্ডিংয়ের ভেতরেই দোতলাতে। কত লোক এসে যাচ্ছে আস্তে আস্তে ভোগ গ্রহণ করার জন্য। আমরাও এখানে বসে গেছি, কিন্তু আগে যেখানে বসেছিলাম সেখান থেকে সরতে সরতে এখন এখানে এসেছি। আর এত লোকের মাঝে বসে যদি অল্প কিছু খাই তাও মনে হয় অমৃত তুল্য। আর এখন প্রসাদে দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে আর একটা সবজি। তাও সব খাওয়া কিন্তু এখানে ফ্রি, কোনো রকম টাকা পয়সা কিছুই ওরা নেয় না সৎসঙ্গ থেকে। এত লাখে লাখে লোক খাচ্ছে কিন্তু সবটাই ফ্রি। খাওয়া দাওয়া করার পর এখন আমরা বাইরের যে বড় মাঠটা আছে ওইখানে বসে এখন একটু বিশ্রাম নিচ্ছি, তারপর আমরা রুমে যাব আর একটু টুকটাক গল্প করছি, দেখছি চারপাশটা। দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সন্ধ্যের প্রার্থনা সেরে আবার চলে আসলাম ঠাকুরবাড়ির ভেতরে, যেখানে দাদা বসে আছেন আর সবাই এখানে বসে মন্ত্রমুগ্ধের মতো দাদার কথা শুনছেন। আমরাও কিছুক্ষণ শুনে আজ্ঞা নিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি, কারণ আজকেই রাতের ট্রেন ছিল আমাদের কলকাতা যাবার। এখন টুকটাক কিছু স্ন্যাক্স কিনে, ফল কিনে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রেল স্টেশনের জন্য। রেল স্টেশনে গিয়ে ওয়েট করতে হবে, রাত্র 12টার ট্রেন ছিল আমাদের, কারণ পরদিন ভোরে নিয়ে পৌঁছিয়ে দেবে কলকাতা।